ওই রুমে যাওয়ার পর দেখে আমার বাবা মারা যায়, খাটের ভিতরে মারা যায়। আমার মনে আছে আমার বাবা যখন মারা যায় মানে তার খাটের মানে পা বরাবর আমি দাঁড়াইছিলাম। মানে আমার কাছে মনে হয়েছে আসলে আমার বাবা আমার একটা কথা বলতো সব সময়, মানে এটা মরার আগে আমাকে বলে গেছে যে বাবা যদি আমি না থাকি তোরে কেউ দেখবে না। আসলে এটা আমি মনে করি এখন সত্য, কারণ ওই দিন যখন আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মনে হয়েছে আসলে আমি মানে একটা কথা বলেন এতিম হয়ে যায় সেরকম হয়ে গেছে আমাকে। মানে তারপর থেকে আর কোনো ভাই মানে আমার মা আমাকে ওইভাবে আর ট্রিট করতো না। মানে বাবার থেকে যেটা পাইছে সেটা আরও মানে 2006 থেকে এখন 14-15 বছর এটা আমি আসলে ফিল করি। তো বাবা মারা যাওয়ার পর আসলে না আমার সহজে চোখে পানি আসে না, মানে আমি শকড হয়ে গেছি আসলে কী ঘটলো। আমার লাইফে আমার বাবাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা মানুষ ছিল, কারণ আমার জীবনে আমি এখনও বলতে পারবো যে আমার জীবনে সব চাহিদা সে পূরণ করছে। আমি যেটা চাইছি হয়তো বা বকা দিত কিন্তু সেটা আমাকে সে দিত, কখনো অপূর্ণ রাখতো না। তো বাবা তখন মারা যায়। বাবা মারা যাওয়ার পর থেকে আমি আসলে আমার ফ্যামিলি থেকে ওই জিনিসটা কখনো পাইতাম না। মানে বাবার সেকেন্ড অপশন হিসাবে যদি ভাই বলি বড় ভাই, সেটা কখনো আমি তার থেকে পাই নাই। আমার বাবার আদর মানে আমাকে যেভাবে আদর করতে হয়তো বা দেখা গেছে যে আমি ক্রিকেট খেলতে গেছি, আমার পাশের একজন মানে কমিশনার লেভেলে ব্যক্তি আছে, ওনার গাড়ি গ্লাস ভেঙে ফেলছে, এখন আমি খুব ভয় আছি কি বলবো। সেখানে আমার বাবা নিজে যাইতো, যে সমাধান করতো, বলতো ছাদে ক্রিকেট খেলছে, ঠিক আছে খেলছে। আমার বাবা ওটা জরিমানা দিছে, অন্যায় কিছু করে নেই, ক্রিকেট খেলতে গেছে বল লাগছে। বাবার আদরের কথা আসলে এটা আমি মানে এক কথা বা অনেক ভাষায় আমি সহজে প্রকাশ করতে পারবো না। অনেক ভালোবাসতাম আমাকে, অনেক, সব সময়। বাবার স্নেহ, বাবার মুহূর্ত তোমার কল্পনায়, তোমার স্বপ্নে, তোমার মানসিকতায় আসে? ওই বাবার সাথে ছেলের কি কথোপকথন হয়? জেমসের গান, জেমসের একটা গান ছিল না, ঠিক গানের মতোই ছিল। যেমন আমার বাবার ইজি চেয়ার এখনও আছে। আমার বাবা ছিল আলহাজ, তো ফজরের সময় হলে দেখা গেছে কোরআন শরীফ বাণী সয়ে কোরআন পড়তো, কোরআনের আওয়াজটা আমার কানে বাজতো। তো সবচেয়ে বড় কথা কি, আমার বাবার আদরের ব্যাপারটা হচ্ছে যে ঈদের সময় যখন আমি নামাজ পড়তে যেতাম, আমার বড় দুই ভাইকে আমার বাবা নেক আর না নেক, আমাকে সবসময় সে ফজরের সময় মানে ঈদের নামাজের সময় ঘুম থেকে উঠাইতো। ঘুম থেকে উঠানোর পর আমাকে নিয়ে এসে মসজিদে যাওয়ার আগে দেখা গেছে মিষ্টি মুখ করতাম, যেটা শ্যামাই খেতাম। শ্যামাই খেয়ে তারপর একসাথে বের হইতাম। তো বাবার স্মৃতিগুলো মনে পড়ে প্রচণ্ড এখনও। আর ছোটোকাল আমার খুব একটা মজার বিষয় ছিল, আমার বাবা যখন নামাজ পড়তো মাঝে মাঝে টুপি নিত না। আমি আমার বাবার পিছনে দাঁড়াতাম। আমার মনে আছে আমার বাবার পিছনে আমি যখন দাঁড়ায় থাকতাম, আমি টুপিটা হাতে নিয়ে দাঁড়ায় থাকতাম। আমার বাবা যখন সেজদা দিয়ে উঠতো, আব্বা জানতো যে আমি টুপিটা আমি পরাই দিব। তো আব্বা সেজদা দিয়ে উঠলে আমি মাথায় টুপিটা পরাই দিতাম। আব্বা মাঝে মাঝে টুপি যদি না পরে নামাজ পড়তো, জানতো যে আমি এসে টুপি পরাই দিব। এবং আমার সবচেয়ে বড় কষ্টটা কি, মানে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আজও ঈদের নামাজ পড়ি না। একবার দেখা গেছে যে আমি কোচিংয়ে পড়তাম, তো আমার 2-4টা ফ্রেন্ড ছিল, তো ওরা আমাকে দেখা গেছে যে ওই যে তখন একটু মানে ইয়াং স্টার এরকম ভাবের জন্য ওই আমাকে ছোটো একটা ছুরি দিয়ে রাখছিল। তো আমি এটা ঘরে রেখে দিছি। তো ওইটা রেখে দেওয়ার পর হঠাৎ করে আমার একটা বাবার হাতে ধরার পর সে রুমে এসে আমাকে, মনে আছে খুব কষ্টে, কারণ আমি জানি আমার বাবা আমারে মারবে, আমার আদর করবে, আমি জানতাম। তো সেই টেলিফোনের তার সম্পূর্ণ আইনা ঘরে আমার ঘর লাগায় টেলিফোনের তার প্যাঁচে আমাকে ইচ্ছা মতো পিটায়, ইচ্ছা মতো মারে, যে তোরে কিসের কমতি দিছে, আমি তুই ছুরি টুরি এগুলো ঘরে কেন রাখবি। তো আমি না সেদিন আব্বা যখন নামাজে দাঁড়াছিলাম, রাগ করে বাসা থেকে চলে গেছিলাম মানিকগঞ্জে। তখন নেটওয়ার্কের প্রবলেম ছিল, বাংলা লিঙ্কে তখন ওখানে নেটওয়ার্ক ছিল না, আমাকে 3-4 দিন পায় নাই। আমি যখন ঢাকা ঢুকতেছি আমার মনে আছে আমাকে অনেকবার ফোন দিতেছে, মোবাইলে ফোন বাজতেছে, ফোন ধরছি, আমার বলতেছে আব্বা আমি যাই করছি না করছি তুই বাসায় আয়, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আমার মনে আছে যতটুকু পর্যন্ত আমি বাসার সামনে আসতেছিলাম ততটুকু পর্যন্ত ফোন দিতেছে, আব্বু তুমি কি আসছো, আব্বু তুই কি আসছো, বাসার সামনে আসছো। বাসার সামনে এখনও মনে আছে আমার যাওয়ার পর দেখি যে সে বারান্দায় দাঁড়ায় দেখতেছে আমি ঢুকতেছি কিনা বাসায় ঢুকলাম। ঢোকার পর গোসল করলাম, গোসল করার পর আমাকে নিয়ে বাইরে খাইতে গিয়ে বাসায় আসার পর আমার অনেক বুঝেছে বাবা তোর আব্বু, মানে আমার আব্বুকরা বলতো যে তোর যা লাগে আমি তো তোর সব দিতেছি, তুই কেন এগুলো করবি। আমার কাছে ওই জিনিসগুলো এখনও মনে পড়ে, যে আদরের ব্যাপারটা। আবার যখন সে আমাকে মারার পর আমি তো কান্না করে শুয়ে আছি, হঠাৎ করে দেখতেছি খুব ঠান্ডা লাগতেছে আমার। তো দেখি সে পানি দিয়ে আমার পিঠে মানে কাপড় দিয়ে ডলতেছে, যেখানে লাগছে, যেখানে মারছে সেখানে দাগ হয়ে গেছে।
আর আমার ওই সময়টা মনে পড়ে যে আমার বাবা যে আমার শরীরে যে মুছছে, আমি দেখতেছি আমার বাবা কান্না করতেছে। সে যে আমাকে মারছে সে নিজেও আমার খুব কষ্ট পাইছে। আমি খাটের ভিতরেও আমার মনে আছে আমি বাঁকা হয়ে শুয়েছিলাম। আমি না আমার কেন জানি কন্ট্রোল করতে পারি না আমার ইমোশনটা। আমি খুব মানে আমার চোখ থেকে পানি পড়তেছিল। ওই জিনিসগুলো মিস করে আমার ভালো লাগতো যে আব্বা আমার মারছে, আমি অন্যায় করছি, মারছে, সমস্যা নেই। এখনও মনে হয় কি জানেন যে যদি আমার আব্বা আমার ফিরে এসে আবার মারতো আমার কোনো কষ্ট নাই। একদম আসলে আমার মনে হয় বাবার কথাটা সত্যি ছিল। তো দেখা গেছে বাবা মারা যায়। মারা যাওয়ার পর থেকে আমার বড় ভাই আমার থেকে প্রায় 8-10 বছরের বড় ছিল। সেই সম্পূর্ণ দেখাশোনা করবে এখন আমাদের যতটুকু আছে, তা সেটাতে আমরা রাজি ছিলাম। কিন্তু আমি তার থেকে না সবসময় একটা মানসিক মানে আমার একটা মানসিক টর্চার হতো আমার উপর। মানে আমি যে জিনিসটা চাচ্ছি হয়তো আমার বাবা থাকলে আমি সেটা পাইতাম, কিন্তু তাদের থেকে পাই না। আমার মার থেকে পাচ্ছি না, আমি তার থেকে পাইতাছি না। মানে আমি দেখা গেছে যে আমার ইন্টার মোটামুটি আমি কমপ্লিট করছি। করার পর দেখা গেছে আমার খুব একটা শখ ছিল আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করবো। আমার প্রচণ্ড শখ ছিল একটা। মানুষের ফ্যামিলি তো একটা ছেলের জন্য টাকা নষ্ট করে অনেক সময়, যে না দেখি না পারে কি না, করতে পারে কি না, পড়তে পারে কি না। সেই সুযোগটা সে তখন আমাকে দেয় নাই। বলছে একটা নর্মাল ভার্সিটি ভর্তি নাহলে ভর্তি, পড়াশোনার দরকার নেই। আর পড়াশোনা দিয়ে কী করবি? মানে একটা মানুষকে যে ইন্সপায়ার করে যে না ঠিক আছে তোর একটা পড়াশোনার শখ আছে বা ইচ্ছা আছে, ঠিক আছে আমরা ট্রাই করতেছি পূরণ করে, সেটা করতো না। আমি চেয়েছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়বো, আর আমাকে ভর্তি করায় নাই। ঠিক আছে আমি মেনে নিছি, ঠিক আছে ভর্তি করায় নাই। যেভাবে যতটুকু চাইতাম দিত না। আর আমার আম্মা একটা কথা বলতো যে যদি ভালো না লাগে যাও গা, বাসা থেকে চলে যাও। বাসা থেকে চলে যাবো মানে কি আমি কি তার ছেলে না? আমার বড় ভাই আমাকে মানে ওইভাবে ট্রিট কি মানে একদম সে সব কিছু পেয়ে গেছে, টাকা পয়সা পেয়ে গেছে, সম্পত্তি পেয়ে গেছে, এমন ভাব সে তার মতো চলতেছে, চাইলে কোনো খরচপাতি দেয় না। তো এভাবে করে না একটা মানসিক টর্চার করতো, মেন্টালি টর্চারের শিকার হতাম আমি। আমার মেজো ভাই পড়াশোনা করতেছে, আমার মেজো ভাই ফ্যাশন ডিজাইনিংয়ে পড়তেছে, তার খরচ চালাইতেছে। অথচ আমারে বলে যে তুমি একটা সরকারি কলেজে ভর্তি হলে হও, ইউনিভার্সিটি তার না হলে তোমার পড়াশোনার দরকার নাই। আমার ফ্রেন্ডরা যারা ছিল, আমি একটা ভালো কলেজ থেকে পড়ছি, আমি বিএম কলেজ থেকে পড়ছি। আমার ফ্রেন্ডরা দেখা যায় যে হ্যাং আউটের সময় বলে যে আমি নর্থ সাউথে ভর্তি হবো, আমি আইবিতে ভর্তি হব, তুই কই ভর্তি হইতেছ? তখন নিজের কাছেও ভালো লাগে না আমি বলতে পারি যে এখানে না, আমাকে সেখানে না। তাদের একটা কথা হয় গভর্নমেন্টে ভর্তি মানে সরকারিতে একটা জায়গায় ভর্তি হইলে হও, নাহলে তোমার পড়াশোনার দরকার নাই। তা আমি ওই সোসাইটিতে আমার ওই ফ্রেন্ডের সাথে মিশতে পারতাম না। তা আমার প্রশ্ন, তাহলে আমি কেন একটা ভালো কলেজে পড়তাম? যেখানে আমাকে দিছিল সেখানে তো সবাই ভালো নেভির আর্মির ছেলেমেয়েরা পড়তেছে, আমার ফ্রেন্ড সার্কেল তাদের সামনে আমি কোন মুখেতে বলবো যে আমি একটা নর্মাল জায়গায় ভর্তি হচ্ছি? আমি তাদের সাথে কম্পিটিশন কি, তাদের সাথে আমি যেতে পারতাম না, আমাকে নিত না তারা। মানে আমি তাদের সামনে মানে কেন যেন আমার নিজেকে ছোটো মনে হইতো। আমি তাদের সাথে ঘুরতে গেলে আমি আমার খরচ পকেটে নাই। তার একটা ভার্সিটিতে ভর্তি হইতেছে, তার একটা স্ট্যাটাস দিতেছে, চেকিং দিতেছে, ফ্রেন্ডরা ট্রিট দিতেছে, আমি সেখানে প্রেজেন্ট হইতে পারতাম না। আমার খুব লজ্জা লাগতো নিজের কাছে, আমি পড়াশোনা করি না। আমি ওই ধরনের ছেলে না যে কারোর থেকে মানে কারোর সাথে মিশতে যাব অথচ আমার কোনো লেভেল নাই, এই চিন্তা করে আমি কখনো মিশি না যে হ্যাঁ ওদের কাছে যা বলবো আমি পড়াশোনা করতেছি না। এটা আমি করতে পারতাম না। আমার কথা হচ্ছে আমি যদি একটা ভালো জায়গায় পড়ে আমি ভালো পরিবেশে থাকতে চাই, আমার ভিতরে সবসময় এই জিনিসটা ফিল হতো সবসময়, কিন্তু তারা না আমাকে ট্রিট করতো না। তো আমি তখন বাসা থেকে বের হয়ে যেতাম। বের হয়ে যাওয়ার পর আমারও মানে দেখতাম যে একটা মার বা বাবা একটা ভাইয়ের একটা টান থাকে, কই গেছো, কতদিন আসো, তুই আসুস না কে, যেটা বাবার ক্ষেত্রে দেখেছো তুমি, সেটা আমি সবসময় বাবার ক্ষেত্রে পাইছি, সেটা আমি তাদের থেকে কখনো পাইতাম না। না আমাকে কখনো বলতো না ফোন দিয়ে বাসায় আসবি কি না। আমার কাছে আমি যখন বাসা থেকে বের হইতাম আমার বাবা আমাকে সন্ধ্যার আগে ফোন দিত, তুই কি বাসায় না। আর দেখা গেছে আমি তাদের থেকে না এই জিনিসগুলো পাইতাম না। আমার বড় ভাইকে অনেকে বলে যে বড় ভাই নাকি বাবা না থাকলে বাবা সমতুল্য, কিন্তু তার একটা ফোঁটা আমি তার থেকে পাইনি। আমি সবসময় পাইছি তার থেকে তিরস্কার। সে মানে ফোনে আমার কোনো খবর নিতেছে না, আমার মা আমারে ফোন দিতেছে না। এভাবে করে আমি বাইরে থাকতাম যে ঠিক আছে, যখন আমার খবর না আমার ভিতরে একটা জিদ কাজ করতো, ঠিক আছে তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো বাইরে থাকতাম। তাদের থেকে আমি তখন কোনো টাকা পয়সা নিতাম না। আমার জীবনে আমি কষ্ট করা শিখছি। যখন আমাকে ওই যে আমার মা বললো যে নিজে কামাই করে নিজে চল, যখন আমাকে একবার এটা বলা হয়েছিল, তো তখন আমি বাসা থেকে রাগ করে চলে গেছিলাম। আমি চিটাগাং ছিলাম 6 মাস। আমি ঢাকা থেকে 1300 টাকা নিয়ে গেছিলাম। আমি চিটাগাং থেকে 6 মাস পর 36,700 টাকা নিয়ে ঢাকায় আসছি। বলো কি করছো? আমি সেখানে চাকরি করতাম, আমি একটা ফার্মেসিতে চাকরি করছি সেখানে। আমি সর্বপ্রথম, আমার বলতে কোনো লজ্জা নাই, আমি সর্বপ্রথম যখন চিটাগাং গেছি আমি হোটেলের পিছে বসে আমি প্লেট ধুইতাম।
나지 뻔